তো এখানে দেখো প্রথমে আছে 1 2, তো প্রথমত 1 2টা হবে না কেন, কারণ এখানে টাইপের ভ্যালুই দেয়া আছে এ, তার মানে এটা বড় অক্ষরের কোনো একটা সিকোয়েন্সে আসবে, অন্য কোনো সিকোয়েন্সে আসবে না। এখানে স্টার্ট 3 দেখে তোমার মনে হইতে পারে যে হ্যাঁ 3 থেকে শুরু করতে বলছে, তাহলে এটাই মনে হয় সঠিক অ্যান্সার হবে, কিন্তু না, কারণ তোমাকে 3 থেকে শুরু করতে বলছে কোন টাইপের, এই টাইপের যে 3 নাম্বার ক্যারেক্টার, তোমাকে সেই ক্যারেক্টার থেকে শুরু করতে বলছে, বাট এখানে তো ওই টাইপের কোনো আউটপুট দেয়া নাই, তার মানে এটাও সঠিক অ্যান্সার হবে না। এখানে তোমার এ বি মনে হইতে পারে যে আমার তো টাইপ এ দেয়া আছে, তাহলে অবশ্যই এ থেকেই শুরু হবে, এ বি অ্যান্সার হবে, কিন্তু না, এটাও হবে না কেন, কারণ তোমার টাইপ এটা দেয়া আছে ঠিক আছে, কিন্তু শুরু করতে বলছে এই টাইপের যে 3 নাম্বার সিকোয়েন্সের ক্যারেক্টার সেখান থেকে শুরু করতে বলছে, তার মানে এটা শুরু থেকে শুরু হবে না, এটা শুরু হবে এই টাইপের 3 নাম্বার থেকে। তো এই টাইপের 3 নাম্বার ক্যারেক্টার সি, তাহলে এই যে দেখো এখানে সি থেকে শুরু হয়ে পরপর উপাদানগুলো দেখানো হচ্ছে, এটাই হবে আমাদের এই HTML যে লিস্টটা দেয়া আছে অর্ডার লিস্টের, সেই লিস্টের সঠিক অ্যান্সার। বিগত বছরের বোর্ড প্রশ্নের সমাধানের ধারাবাহিক সিরিজে আজকে আমরা দেখবো সিলেট বোর্ড 2025 চতুর্থ অধ্যায় থেকে এমসিকিউ তে প্রশ্নগুলো কি ধরনের ছিল। তো এমসিকিউ তে চতুর্থ অধ্যায় থেকে সাধারণত খুব জটিল কোনো প্রশ্ন হয় না, তোমরা দেখবে যে বিগত বছরের প্রশ্নগুলোই ঘুরে ফিরে একই প্যাটার্নে আমাদের দিয়ে থাকে। তো আমরা যদি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে একটা ভালো প্রস্তুতি নিতে পারি, তাহলে চতুর্থ অধ্যায় থেকে কিন্তু তুমি যে কোনো এমসিকিউ এর অ্যান্সার সহজে করে নিতে পারবা। তো এখানে প্রথম যে প্রশ্নটা আমরা দেখতেছি, এখানে বলা আছে এসআরসি একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা কোন ট্যাগে ব্যবহৃত হয়। তোমরা জানো যে HTML এ আমরা কিছু ট্যাগ ব্যবহার করি, আবার ওই ট্যাগগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি, এবং নির্দিষ্ট ট্যাগের জন্য কিন্তু নির্দিষ্ট অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এক ট্যাগের অ্যাট্রিবিউট আরেক ট্যাগে ব্যবহার করা যায় না, বা ব্যবহার করলে আমরা সঠিকভাবে আউটপুটটা পাবো না। তো এখান থেকেই তোমার এক এমসিকিউতে প্রশ্ন আসে যে অ্যাকচুয়ালি কোন ট্যাগের জন্য কোন অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করা হয়। তো তুমি যদি মোটামুটি কয়েকটা ট্যাগের জন্য কি কি অ্যাট্রিবিউট আছে এটা যদি জানা রাখো, তাহলে এই প্যাটার্নের যে এমসিকিউ তার অ্যান্সারটা কিন্তু তুমি ইজিলি করে নিতে পারবে। যেমন আমরা যদি বলি যে ইমেজ ট্যাগ, এই ইমেজ নামে একটা ট্যাগ আছে, যে ট্যাগের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি তার নাম হচ্ছে এসআরসি। এছাড়াও এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা যার নাম হচ্ছে হাইট, ইমেজের হাইট এবং ওই ইমেজের উইথ দেওয়ার জন্য আমরা। এছাড়াও এএলটি একটা অ্যাট্রিবিউট আছে, যেটাও কোন ট্যাগের মধ্যে ব্যবহার করা হয়, ইমেজ ট্যাগের মধ্যে ব্যবহার করা হয়। আমাদের আরো একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে লিঙ্ক প্রকাশের জন্য এ ট্যাগ। এই এ ট্যাগের মধ্যে আমরা যে অ্যাট্রিবিউট ব্যবহার করি তার নাম হচ্ছে কি এইচআরইএফ। এছাড়াও এ ট্যাগের মধ্যে বা লিঙ্ক ট্যাগের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট বিশেষভাবে ব্যবহার করে, যেটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। ফন্ট একটা ট্যাগ আছে, ফন্ট ট্যাগের মধ্যে আমরা যে অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে কালার অ্যাট্রিবিউট, সাইজ অ্যাট্রিবিউট আর হচ্ছে ফেস অ্যাট্রিবিউট। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট তিনটা, এটা তোমরা সবাই জানো। আর এটা মনে রাখতে হবে যে একটা অ্যাট্রিবিউটের নাম কালার, সাইজ, ফেস, এগুলো কোন ট্যাগের মধ্যে ব্যবহার করে, ফন্ট ট্যাগের মধ্যে। টেবিল যে ট্যাগ আছে, সেই টেবিল ট্যাগের মধ্যে আমরা যে অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করি এর মধ্যে উল্লেখযোগ্য অ্যাট্রিবিউট একটা হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করি আমরা, সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করি আমরা। এছাড়া আমরা হচ্ছে সেল পেডিং একটা অ্যাট্রিবিউট আছে, সেই সেল পেডিং অ্যাট্রিবিউটও আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। তো মোটামুটি আমরা যদি এই ট্যাগগুলোর জন্য যে এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা হয় এটা যদি জেনে থাকি, তাহলে আমরা এই প্যাটার্নের যে এমসিকিউটা আসবে সেই এমসিকিউটা কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। যেমন আমাদেরকে এখানে বলছে এসআরসি অ্যাট্রিবিউট কোন ট্যাগে ব্যবহৃত হয়, তো আমরা দেখতেছি এসআরসি অ্যাট্রিবিউট এখানে কোন ট্যাগে ব্যবহার করা হয়, ইমেজ ট্যাগে ব্যবহার করা হয়। এই কারণে আমাদের এখানে যে সঠিক অ্যান্সারটা হবে সেই সঠিক অ্যান্সারটা হবে ইমেজ। তবে এখানে কিন্তু এ ট্যাগও আছে, এ ট্যাগ আমরা কখন অ্যান্সার করতাম, যদি এইচ আর ইএফ দেয়া থাকতো, এসআরসি না থেকে যদি এইচ আর ইএফ দেয়া থাকতো, যে এইচ আর ইএফ এটা কোন ট্যাগে ব্যবহার করা হয়, এই ট্যাগে ব্যবহার করে। এরকম তোমাকে এমসিকিউ তে জানতে চাইতে পারে যে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট নিচের কোনটি বা কোনগুলো, অথবা ফেস অ্যাট্রিবিউটটি ব্যবহারের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ট্যাগগুলো বলে দিব। তো মোটামুটি তুমি এই ট্যাগগুলো এবং এই অ্যাট্রিবিউট কয়েকটা একটু নোট করে তুমি যদি একবার পড়ে নাও বা মনে রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি এই প্যাটার্নের যে এমসিকিউ পরবর্তীতে কলেজ বা বোর্ড পরীক্ষা আসতে পারে, তাহলে সেটা কিন্তু তুমি ইজিলি সঠিকভাবে অ্যান্সার করে নিতে পারবা। তো এই ট্যাগ এবং অ্যাট্রিবিউট গুলো তোমরা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। আমরা যদি পরের প্রশ্ন দেখি, এখানে বলছে নিচের কোনটি ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কোনটা, যে সফটওয়্যার ব্যবহার করে আমরা ওয়েবসাইট ব্রাউজ করে থাকি বা ভিজিট করে থাকি, সেই সফটওয়্যারটাকে আমরা মূলত বলে থাকি হচ্ছে ওয়েব ব্রাউজার। তো ওয়েব ব্রাউজার অসংখ্য ওয়েব ব্রাউজার আছে, তবে উল্লেখযোগ্য জনপ্রিয় বা আমাদের বইতে যে ওয়েব ব্রাউজারগুলোর নাম আছে সেগুলোর একটার নাম হচ্ছে গুগল ক্রোম, যেটা আমরা সবাই ব্যবহার করে থাকি, গুগল ক্রোম। এছাড়াও আরো কি কি আমরা ব্যবহার করে থাকি, মোজিলা ফায়ারফক্স ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা হচ্ছে অপেরা মিনি ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা হচ্ছে ইউসি ব্রাউজার ব্যবহার করে থাকি, সাফারি ব্যবহার করে থাকি আমরা। এছাড়াও আমরা মাইক্রোসফট এস যে ওয়েব ব্রাউজার আছে, সেই মাইক্রোসফট এস ওয়েব ব্রাউজারটাও আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তো এগুলো হচ্ছে জনপ্রিয় এবং উল্লেখযোগ্য, এবং আমাদের বইতে যে নামগুলোর কথা বলা আছে মোটামুটি এগুলোই হচ্ছে সেই নামগুলো। তো এর মধ্যে আমাদের বলছে নিচের কোনটি ওয়েব ব্রাউজার। তো আমরা একটু অপশন মিলানোর কথা বলি। এখানে ইমো কোনো ওয়েব ব্রাউজার না, এখানে অপেরা একটা ওয়েব ব্রাউজার, এই যে অপেরা মিনি, আমরা কার কথা বলছি, অপেরার কথা বলছি, অপেরা বা অপেরা মিনি, এটা কিন্তু একটা ওয়েব ব্রাউজার। ভাইবার কোনো ওয়েব ব্রাউজার না, আর গুগল কোনো ওয়েব ব্রাউজার না। গুগল ক্রোম হলে আমরা কি দেখাবো, ওয়েব ব্রাউজার দেখাবো। গুগল একটা সার্চ ইঞ্জিন বা আমরা কি বলতে পারি, ওয়েবসাইট বলতে পারি। বাট
গুগল ক্রোম হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। তাই এটা গুগল দেখে কিন্তু তোমাদের কনফিউজড হওয়া যাবে না। যদি শুধু গুগল বলে তাহলে এটা প্রশ্নভেদে সার্চ ইঞ্জিন অথবা ওয়েবসাইট অ্যান্সার হইতে পারে। আর যদি গুগল ক্রোম বলা থাকে তখন আমরা সেটাকে কি হিসেবে আইডেন্টিফাই করব, ওয়েব ব্রাউজার হিসেবে আইডেন্টিফাই করব। তাহলে ওয়েব ব্রাউজার হিসেবে এখানে কি নাম দেওয়া ছিল, অপেরা দেওয়া ছিল। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি পরের প্রশ্ন বলি, টেবিলের সেলগুলোতে অবস্থিত লেখার মধ্যে দূরত্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। একটু আগে তোমরা যদি এর আগের প্রথম প্রশ্ন বিশ্লেষণটা আমার দেখো, তাহলে আমরা ওখানে বলছিলাম যে টেবিল ট্যাগের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি আমরা। একটার নাম হচ্ছে কি সেল স্পেসিং, আর একটার নাম হচ্ছে কি সেল পেডিং। একটা নাম হচ্ছে সেল স্পেসিং আর একটা হচ্ছে কি সেল পেডিং। তো এই দুইটা অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে কোন কাজে ব্যবহৃত হয় এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, কারণ এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসে অলরেডি। এই প্রশ্নের যে অ্যান্সার সেটা হয় সেল স্পেসিং হবে, আর না হলে কি হবে, সেল পেডিং হবে। তো আমরা আগে অ্যাট্রিবিউট দুইটা ব্যবহার জানার চেষ্টা করি, দেন আমরা দেখবো যে এই দুইটা অ্যাট্রিবিউট অনুযায়ী প্রশ্ন যেটা বলছে সেই অনুযায়ী কোনটা সঠিক অ্যান্সার হবে। তো সেল স্পেসিং তুমি মনে রাখবা সেল থেকে সেলের দূরত্ব। সেল স্পেসিং তুমি সহজে মনে রাখবা সেল থেকে সেলের দূরত্ব। একদম সহজ ভাষায় মনে রাখবা সেল স্পেসিং মানে সেল থেকে সেলের দূরত্ব। এই যে সেল স্পেসিং নামের মধ্যেই তুমি একটা এদের সম্পর্ক খুঁজে পাবো। সেল স্পেসিং, স্পেস মানে কি দূরত্ব, তো সেল স্পেসিং মানে কি সেল থেকে সেলের দূরত্ব। আর তাহলে সেল পেডিংটা কি? সেল পেডিং তোমাকে মনে রাখতে হবে যে সেলের বর্ডার হতে, সেলের বর্ডার হতে ডাটার দূরত্ব, সেলের বর্ডার হতে ডাটার দূরত্ব, সেলের বর্ডার হতে কিসের দূরত্ব? ডাটার দূরত্ব। তাহলে সেল স্পেসিং বোঝাবে সেল থেকে সেলের দূরত্ব প্রকাশের জন্য, আর সেল পেডিং বোঝাবে একটা সেলের বর্ডার হতে ওই ডাটার যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটাকে বোঝাবে। আমরা এখন একটু প্রশ্ন পড়ে দেখি যে এখানে কি বলছে। এখানে বলছে টেবিলের সেলগুলোতে অবস্থিত লেখার মধ্যে দূরত্ব নিয়ন্ত্রণের জন্য। অর্থাৎ একটা টেবিলের যে সেল আছে সেই সেলের যে লেখা, সেই লেখার মধ্যে যদি আমরা দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে কোন অ্যাট্রিবিউট হবে? তো সেল পেডিং এ কি বলছে দেখো, সেলের বর্ডার হতে ডাটার দূরত্ব। এখানে ডাটা বলতে কি কোনো একটা টেক্সট বা লেখাকে বোঝাচ্ছে। তাহলে একটা সেলে অবস্থিত লেখার মধ্যে যদি আমি বর্ডারের দূরত্ব করতে চাই তাহলে সেক্ষেত্রে যে অ্যাট্রিবিউট ব্যবহার করে সেটা হচ্ছে সেল পেডিং। তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা হবে সঠিক অ্যান্সার, সেই সঠিক অ্যান্সারটা কি হবে? সেল পেডিং হবে। দেখো প্রশ্নটা আবারও পড়ো ভালোভাবে। বলছে টেবিলের সেলগুলোতে অবস্থিত লেখার মধ্যে দূরত্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? সেল পেডিং। পরবর্তী যেখানে প্রশ্নটা, এই প্রশ্নটা আরো বেশি ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নের যে কনসেপ্টটা এটা কিন্তু তোমরা যখন লিস্ট করো সেই লিস্টের যে আমরা বিভিন্ন সৃজনশীল প্রশ্ন সমাধান করি সেই সৃজনশীল প্রশ্নের সমাধানে কিন্তু এই কনসেপ্টটা ব্যবহার করা হয়। তো আশা করতেছি এটা তোমাদের সবারই জানা আছে, তারপর আমরা এটাকে এক্সপ্লেইন করে শেখার চেষ্টা করি। তো এখানে ওএল মানে কি বোঝাচ্ছে? অর্ডারড লিস্ট। ওএল দ্বারা আমরা জানি অর্ডারড লিস্ট, অর্থাৎ যে উপাদানগুলো ক্রমিকভাবে সাজানো থাকে সেটাকে বলা হচ্ছে অর্ডারড লিস্ট। এখানে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে, একটা টাইপ অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউট। তো এই প্রশ্নের উত্তর কি হবে এটা বোঝার জন্য তোমাকে আগে এই অ্যাট্রিবিউট দুইটার কাজ বুঝতে হবে। তো আমরা যদি টাইপ অ্যাট্রিবিউটের কথা বলি তাহলে টাইপ অ্যাট্রিবিউট দ্বারা বোঝানো হয় ওই অর্ডারড লিস্টটা কোন সিকোয়েন্সে বা কোন টাইপ অনুসারে আমাদেরকে পরপর উপাদানগুলোকে সাজিয়ে দেবে। যেমন এখানে যেহেতু বড় অক্ষরের এ দেয়া আছে টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে, তাহলে এখানকার যে আউটপুটগুলো সেই আউটপুটের সিকোয়েন্স হবে এরকম বড় অক্ষরের এ বি সি যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্স। এখানে যদি আমি ছোট অক্ষরের এ দিতাম তাহলে এই লিস্টের উপাদানগুলো আমাকে এরকম ছোট অক্ষরের সিকোয়েন্সে সাজাই দিত। যদি আমি এখানে মনে করো টাইপের ভ্যালু 1 দিতাম তাহলে আমাকে এরকম 1 2 3 আকারে সাজাই দিত। অর্থাৎ টাইপ অ্যাট্রিবিউট দ্বারা বোঝানো হয় যে আমি যে উপাদানগুলো চাচ্ছি ওই লিস্টের সেই উপাদানগুলো কোন ক্রমে বা কোন সিকোয়েন্সে সাজানো থাকবে, এটা হচ্ছে টাইপের কাজ। তো যেহেতু এখানে বড় অক্ষরের এ দেয়া আছে তার মানে আমাদের সিকোয়েন্সটা অনেকটা এরকম হবে, বড় অক্ষরের এ বি সি ক্যাটাগরি। এখন আমরা আসি স্টার্ট অ্যাট্রিবিউট। স্টার্ট অ্যাট্রিবিউটের কাজটা কি? স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় যখন কোনো সিকোয়েন্সের বা কোনো লিস্টের উপাদানগুলোকে আমরা শুরু থেকে শুরু না করে অন্য কোনো অবস্থান থেকে শুরু করতে চাই, তখন ব্যবহার করা হয় হচ্ছে স্টার্ট। মনে করে একটা উপাদান দেয়া আছে সাধারণত 1 থেকে শুরু করা হয়, কিন্তু আমাদের সেই শুরুটা আছে 5 থেকে। তাহলে এখানে আমাকে 1 দিলে হবে না, এখানে আমাকে স্টার্টের ভ্যালু কত দিতে হবে? 5 দিতে হবে, তখন এটা 5 থেকে শুরু করবে। আবার যদি আমি এখানে সি থেকে শুরু করতে চাই, এখন তোমরা বলবা যে আমরা যেহেতু 5 থেকে শুরু করার জন্য স্টার্টের ভ্যালু 5 দিচ্ছি, তাহলে সি থেকে শুরু করার জন্য আমি স্টার্টের ভ্যালু কি দিব? সি দিব। কিন্তু না, এই বিষয়টা হবে না। কেন হবে না? এখানে তোমাকে একটা তথ্য জানা রাখতে হবে যে স্টার্ট অ্যাট্রিবিউটের যে ভ্যালু, এই ভ্যালুটা অলওয়েজ কি আকারে প্রকাশ করা হয়? নিউমেরিক আকারে প্রকাশ করা হয়। তার মানে তুমি যদি কোনো কিছুকে সি আকারে প্রকাশ করতে চাও তাহলে সি এর নিউমেরিক ভ্যালু অনুযায়ী এ হবে 1, বি 2 আর সি হবে 3। তখন স্টার্ট তোমাকে সি না দিয়ে স্টার্ট তোমাকে কি দিতে হবে?
ফ্রি দিতে হবে। তো এখানে সেই কাজটাই করা হয়েছে। দেখো এখানে টাইপ এ দ্বারা বোঝাচ্ছে যে আমার আউটপুট যে সিকোয়েন্সটা সেই সিকোয়েন্সটা অনেকটা এরকম বড় অক্ষরের এবিসি আকারে আসবে, কিন্তু বলছে এটা একদম শুরুর এ থেকে শুরু করা যাবে না, এটা শুরু করতে হবে 3 নাম্বার যে সিকোয়েন্সের ক্যারেক্টার আছে সেই 3 নাম্বার সিকোয়েন্সের ক্যারেক্টার থেকে। তো 3 নাম্বার সিকোয়েন্সের ক্যারেক্টার এখানে কি আছে, সি আছে। তার মানে আমার আউটপুটের ধরনটা হবে প্রথমে আসবে বড় অক্ষরের সি, এরপরে ডি, এরপরে ই, এরকম ভাবে চলতে থাকবে। আমি যতগুলো উপাদান লিখবো ততগুলো আমাদেরকে এই সিকোয়েন্সে দেখাইতে থাকবে। তো এখানে দেখো প্রথমে আছে 1 2। তো প্রথমত 1 2টা হবে না কেন, কারণ এখানে টাইপের ভ্যালুই দেয়া আছে এ, তার মানে এটা বড় অক্ষরের কোনো একটা সিকোয়েন্সে আসবে, অন্য কোনো সিকোয়েন্সে আসবে না। এখানে স্টার্ট 3 দেখে তোমার মনে হইতে পারে যে হ্যাঁ 3 থেকে শুরু করতে বলছে, তাহলে এটাই মনে হয় সঠিক অ্যান্সার হবে, কিন্তু না, কারণ তোমাকে 3 থেকে শুরু করতে বলছে কোন টাইপের, এই টাইপের যে 3 নাম্বার ক্যারেক্টার, তোমাকে সেই ক্যারেক্টার থেকে শুরু করতে বলছে। বাট এখানে তো ওই টাইপের কোনো আউটপুট দেয়া নাই, তার মানে এটাও সঠিক অ্যান্সার হবে না। এখানে তোমার এ বি মনে হইতে পারে যে আমার তো টাইপ এ দেয়া আছে, তাহলে অবশ্যই এ থেকেই শুরু হবে, এ বি অ্যান্সার হবে, কিন্তু না, এটাও হবে না। কেন, কারণ তোমার টাইপ এটা দেয়া আছে ঠিক আছে, কিন্তু শুরু করতে বলছে এই টাইপের যে 3 নাম্বার সিকোয়েন্সের ক্যারেক্টার সেখান থেকে শুরু করতে বলছে। তার মানে এটা শুরু থেকে শুরু হবে না, এটা শুরু হবে এই টাইপের 3 নাম্বার থেকে। তো এই টাইপের 3 নাম্বার ক্যারেক্টার সি, তাহলে এই যে দেখো এখানে সি থেকে শুরু হয়ে পরপর উপাদানগুলো দেখানো হচ্ছে, এটাই হবে আমাদের এই HTML যে লিস্টটা দেয়া আছে অর্ডার লিস্টের, সেই লিস্টের সঠিক অ্যান্সার। তো আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো, এবং এই কনসেপ্টটা বোঝা খুবই জরুরি। কেন, কারণ এটা এমসিকিউতে আসছে খুবই ভালো, বাট এটা কিন্তু সৃজনশীল আমাদের বারংবার লাগে। তুমি যে কোনো লিস্ট করতে চাও, বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করতে চাও, তাহলে তোমাকে কিন্তু এই কনসেপ্টটা অবশ্যই জানতে হবে যে আমি কখন কোন টাইপ কিভাবে ব্যবহার করব, এবং স্টার্টটাকে আমি কিভাবে ইউজ করব। সেখানে স্টার্টের ভ্যালুটা সবসময় কি আকারে প্রকাশ করতে হয়, নাম্বার আকারে। এটা কিন্তু তোমরা মনে রাখবো। অনেকে এই জায়গাটা ভুল করে যে তোমাকে যেখান থেকে স্টার্ট করো বা দেয়া থাকে শুরু যেখান থেকে, তোমরা ওই জিনিসটাই কিন্তু স্টার্টে বসায় দাও, কিন্তু না, ওই জিনিসটা নিউমেরিক্যালি কত থেকে শুরু হবে সেটাই হবে তোমার স্টার্টের ভ্যালু। আর সেটা কিভাবে দেয়া আছে, সেটা কি নিউমেরিক আকারে কোথা থেকে শুরু করা আছে নাকি অ্যালফাবেটিক অর্ডারে, সেটা তোমাকে বুঝিয়ে দিতে হবে কি দ্বারা, টাইপ দ্বারা। তো আশা করি এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো, এবং তোমাদের অবশ্যই উচিত বোর্ডের প্রশ্নগুলোকে এভাবে অ্যানালাইসিস করে সমাধান করা, যেন তুমি ওই সমাধানের মাধ্যমে পুরো প্রশ্নের কনসেপ্টটা বুঝতে পারো, এবং এই রিলেটেড পরবর্তী যে কোনো প্রশ্ন আসলে সেটাও যদি তুমি সঠিকভাবে সমাধান করতে পারো।